গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা দশম শ্রেণীর অষ্টম অধ্যায় মানে লম্ব বৃত্তাকার চোঙ। সেই লম্ব বৃত্তাকার চোঙ জিনিসটা কি, তার সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন, চোঙের ভিতরে আয়তন মানে চোঙের ভিতরে কতখানি জিনিস ধরবে, বা যদি সেটা ঘন চোঙ হয় বা ফাঁপা চোঙ হয় সেই চোঙের আয়তন কীরূপ হবে সেগুলো আমরা তার সূত্রগুলো প্রতিষ্ঠা করব এবং কিছু অনুশীলনীতে দেওয়া কিছু অঙ্ক আজ আমরা করে দেখাবো। লম্ব বৃত্তাকার চোঙ ছবি অনুযায়ী দেখতে পাচ্ছ, এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটা একটা লম্ব বৃত্তাকার চোঙের একটা এক্সাম্পল, কিন্তু এরকম ধরনের কোনোটা কিন্তু লম্ব বৃত্তাকার চোঙের এক্সাম্পল নয়। ঠিক আছে, আমি একটা দেখাচ্ছি দেখতে কেমন হয়। এই যে দেখতে পাচ্ছি আমরা জিনিসটা, ঠিক আছে, এরকম একটা জ্যামিতিক আকৃতি, ঠিক আছে, যার দুটো বক্রতল আছে, ঠিক আছে, দুটো নয় একটা বক্রতল আছে আর দুটো সমতল আছে। ঠিক আছে, এই উপরের দিকটা একটা সমতল দেখতে পাচ্ছ, এখানে যদি আমি একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিই, এদিকে যদি আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিই তবে দুটো সমতল, আর এই যে চারদিকটা একটা বক্রতল। এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলছি লম্ব বৃত্তাকার চোঙ। কিন্তু এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু এই যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা কিন্তু লম্ব বৃত্তাকার চোঙ, কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু লম্ব বৃত্তাকার চোঙ নয়। কেন কি লম্ব বৃত্তাকার বলছে, এই বৃত্তটা আছে এবং এই বৃত্ত, এই যে দুটো বৃত্ত আছে এই দুটো বৃত্ত যে সরলরেখা দ্বারা যুক্ত আছে বা যে তল দ্বারা যুক্ত আছে এই তলের সাথে এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, অর্থাৎ লম্ব বৃত্ত। ঠিক আছে, কিন্তু এখানে দেখো এটা কিন্তু লম্ব বৃত্ত নয়, 90 ডিগ্রি কিন্তু নয়। ঠিক আছে, তাই এটাকে কিন্তু লম্ব বৃত্তাকার চোঙ বলা যায় না। এই ধরনের যত উদাহরণ তোমার বাড়ির আশেপাশে বা বাড়ির মধ্যে এই ধরনের যত জ্যামিতিক ফিগার আছে যা কিছু সবকটা কিন্তু লম্ব বৃত্তাকার চোঙ। এই লম্ব বৃত্তাকার চোঙের মধ্যে দেখতে পাচ্ছ এই যে চারিদিকের যে তলটা আছে এই তলটাকে বলা হচ্ছে তার কি, বক্রতল। আর এই যে অংশ দুটো আছে এই দুটো হলো সমতল। তাহলে একটা চোঙের বুঝতেই পারছো কি কি আছে, একটা চোঙের দেখা যাচ্ছে একটা বক্রতল আছে আর একটা, একটা নয় আর দুটো সমতল আছে, এবং এই সমতলটা কেমন, এই সমতলটা কিন্তু বৃত্তাকার। এই নিয়ে হলো একটা লম্ব বৃত্তাকার চোঙ। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো লম্ব বৃত্তাকার চোঙটা কেমন হয়। ছবিতে আমরা একটা লম্ব বৃত্তাকার চোঙের ছবি এঁকেছি একটা, সেই ছবি অনুযায়ী দেখো তোমরা দেখতে পারো ছবিতে, এই ছবির একই রকমভাবে আমি যে লম্ব বৃত্তাকার চোঙ একটু আগে দেখালাম সেই লম্ব বৃত্তাকার চোঙ অনুযায়ী যে কোনো একটা বৃত্তাকার তল যদি আমি নিচের দিকে রাখি, সমতল বৃত্তাকার তল সেটা যদি নিচের দিকে রাখি সেই অংশটাকে বলা হয় ভূমি, অর্থাৎ আমি যেটার উপর ভূমি বা বেস, যেটার উপর আমি একটা ওটাকে স্থাপন করছি সেটা যেখানে স্থির হয়ে আছে। আর যে অংশটা আছে সেই অংশটাকে বলছে এই যে বক্রতল, সেটাকে বলা হচ্ছে বক্রতল। ঠিক আছে, দেখো এই ভূমির ক্ষেত্রফল এবং এই ভূমির ক্ষেত্রফল দুটোরই ভূমির ক্ষেত্রফল কি হবে, একই হবে, এবং সেটা কি হবে, বৃত্তাকার হবে। যদি সেই ভূমির ব্যাসার্ধ যদি আর হয় তবে ভূমির ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। ঠিক আছে, এটা আমরা অলরেডি জানি, বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা সেটা শিখেছি। এবার আছে আমার ভূমির পরিধিটা, ভূমির পরিধিটা কত, দেখো আমরা যেটা বৃত্তের পরিধি যত এটা ভূমির পরিধিও তত, সেটা কত, 2πr হলো। এবার আমাকে বের করতে হবে এই বক্রতলের ক্ষেত্রফলটা লম্ব বৃত্তাকার চোঙে। দেখো এটা একটা কিন্তু আমি নিয়েছি একটা সিম্পল একটা সাদা কাগজ নিয়েছি, আয়তক্ষেত্রাকার কাগজ। এই আয়তক্ষেত্রাকার কাগজটার ক্ষেত্রফল কত হবে, এই আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল হবে এই দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য ইন্টু কি এর প্রস্থ। ঠিক আছে, এবার এটাকে দিয়ে যদি আমরা একটা লম্ব বৃত্তাকার চোঙ গঠন করি, দিয়ে বানালাম একটা লম্ব বৃত্তাকার চোঙ, বানাতেই পারি। সেই লম্ব বৃত্তাকার চোঙের, হ্যাঁ, সেই লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফলটা কি হবে, সেই লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল কিন্তু হবে এই যে পাতাটা আছে সমতল একটা আয়তক্ষেত্রাকার তল, অর্থাৎ এই লম্ববৃত্তাকার তলটাকে যদি আমি খুলে দিই তাহলে কিন্তু একটা আমরা দেখতে পাবো একটা আয়তকার একটা তল পাবো। এই আয়তকার তলটাকে যদিই আমরা ঘুরিয়ে নিয়ে তার বক্রতলটা লম্ববৃত্তাকার চোঙের বক্রতলটা রেডি করবো, অর্থাৎ তাহলে আয়তক্ষেত্রাকার ক্ষেত্রফলের ক্ষেত্রফলটাই এই লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফলের কি, লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফলের বক্রতলের ক্ষেত্রফল। এখন যেটা প্রশ্ন, তাহলে সেই বক্রতলের ক্ষেত্রফলটাকে আমি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লিখবো, হ্যাঁ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লিখতেই পারি, কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যখন আমরা লিখবো এর দৈর্ঘ্যটা কত, দেখো এই দৈর্ঘ্যটাই কিন্তু গোল হয়ে এখানে একটা বৃত্ত গঠন করলো, অর্থাৎ যেটা কিনা বৃত্তের পরিধি সেটাই কিন্তু এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে গেলে এর দৈর্ঘ্য হচ্ছে এর পরিধি মানে 2πr, আর এর উচ্চতাটাই হলো প্রস্থ,
সেটা হলো 2πr/h। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি দাঁড়ালো? বক্রতলের ক্ষেত্রফল দাঁড়ালো কিন্তু 2πr/h। এবার যদি তোমাদেরকে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হয়, সমগ্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই বক্রতলের ক্ষেত্রফল এবং এই ভূমির ক্ষেত্রফল যোগ করতে হবে। তাহলে কি দাঁড়ালো? সমগ্রতলের ক্ষেত্রফল হলে বক্রতলের ক্ষেত্রফল 2πr/h আর ভূমির ক্ষেত্রফল হলো πr²। কিন্তু এখানে কটা ভূমি আছে? ভূমি এদিকে হিসাব করলে মানে দুটো দুটো একই রকম ক্ষেত্রফল আছে। তাহলে এদিকে πr², এদিকে πr², এই হলো 2πr²। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো? 2πr/h প্লাস 2πr²। এই হলো বক্র সমগ্রতলের ক্ষেত্রফল। এবার যদি সমগ্রতলের আয়তন বের করতে হয়, সমগ্রতলের আয়তন কি করে বের করব? মনে মনে একটা চাকতি ভাবো, 1 সেন্টিমিটার ব্যাসের, 1 সেন্টিমিটার পুরু, 1 সেন্টিমিটার থিকনেসের একটা চাকতি ভাবো। আমি যদি সেই চাকতি দিয়ে এই জায়গাটা ভর্তি করি, তাহলে দেখো একটা চাকতি, তার উপর একটা চাকতি, তার উপর আরেকটা চাকতি, তারপর আরেকটা চাকতি। তাহলে একটা চাকতির ক্ষেত্রফল কি দাঁড়ালো? একটা চাকতির ক্ষেত্রফল ধরে নাও πr²। এবার এটা যদি 10টা চাকতির ক্ষেত্রফল দিয়ে হয়, ধরে নাও এখানে এইচটা আছে, ঠিক আছে, প্রত্যেকটা যদি আমি এক হিসাব করে রাখো, তাহলে কত হচ্ছে? এইচ ইন্টু 1 মানে এইচ। তাহলে এইচটা চাকতি দিয়ে এই পুরোটা ভর্তি হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি টোটালটার যতটা আছে এই পুরোটা আয়তন কি দাঁড়াবে? এই যতগুলো চাকতি আছে সেই সবগুলো চাকতির মিলিত ক্ষেত্রফল। সেই সমগ্র চাকতির মিলিত ক্ষেত্রফল কত হচ্ছে? একটা চাকতির জন্য যদি πr² হয়, এরকম এইচটা বৃত্তাকার চাকতি ভর্তি করে সেই জায়গাটা কমপ্লিট হলো, তাহলে টোটাল আয়তন হলো এই এইচটা চাকতির মোট ক্ষেত্রফল। কত দাঁড়ালো? πr² ইন্টু এইচ। তাহলে দাঁড়ালো সমগ্রতলের ক্ষেত্রফল এবার দাঁড়ালো πr²h। বুঝতে পেরেছো আশা করি ছবির থেকে সম্পূর্ণটাই। এবার আমরা একটা ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙ নিয়েছি। ছবিতে দেখো একটা ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙ। ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙটা কেমন? ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙটা একটা চোঙ যার ভেতরটা ফাঁপা, ঠিক আছে? তার মানে একটা মোটা একটা অংশ, একটা গোল একটা অংশ দিয়ে চারদিকটা ঘেরা, ঠিক আছে, মাঝখানটা ফাঁপা। চোঙের মতোই দেখতে কিন্তু ভেতরটা ফাঁপা। এই ধরনের একটা চোঙকে বলা হচ্ছে ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙ। এবার ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যেটা যেহেতু ভেতরটা ফাঁপা, তাহলে কেন্দ্রবিন্দু থেকে, বা এটার যদি আমি একটা অক্ষ ধরি, সেই কেন্দ্রবিন্দু থেকে এর পরিধি পর্যন্ত দুটো দুটো পরিধি পাওয়া যাচ্ছে। একটা হলো অন্তঃপরিধি, একটা হচ্ছে বহির পরিধি। এই অন্তঃপরিধির যে ব্যাসার্ধ সেটাকে বলা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ, ভেতরের অংশের ব্যাসার্ধ, এটাকে বলা হচ্ছে অন্তঃব্যাসার্ধ। আর বাইরের যে তলের যেটা আছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে বহিঃব্যাসার্ধ। হ্যাঁ, তাহলে অন্তঃব্যাসার্ধ আর একটা হলো গিয়ে বহিঃব্যাসার্ধ। এবার আমি যদি এদের এক এক করে প্রত্যেকটার জিনিসপত্রগুলো বের করতে চাই, সূত্রগুলো বের করতে চাই, তাহলে কি দাঁড়াচ্ছে? এবার দেখো বাইরের তলে, এখানে একটা বাইরের তল আছে, বাইরের যে বক্রতলটা আছে তার ক্ষেত্রফলটা কি হবে? বাইরের ক্ষেত্রফলটা আমরা এর আগে ক্ষেত্রফল যেটা পড়েছি সেই ফর্মুলাতে ইউজ করব। সেটা কি? পাই ইন্টু 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু উচ্চতা। তাহলে এর উচ্চতা যদি হয় এইচ, এর উচ্চতাকে যদি আমরা এইচ লিখি, তবে বাইরের তলের যে ক্ষেত্রফল, বাইরের তলের ক্ষেত্রফল দাঁড়ায় 2 পাই আর 2 এইচ। কেন? বাইরের তলের ব্যাসার্ধ হলো r2। আবার ভেতরের তলের ক্ষেত্রফলটা কী হবে? এই যে ভেতর দিকটা, ভেতর দিকের ক্ষেত্রফলটা কত হবে? 2 পাই r1 ইন্টু এইচ। তাহলে মোট বক্রতল যদি একটা রং করতে হয়, বাইরের দিকে রং করবো, ভেতরের দিকে রং করবো, তাহলে টোটাল ক্ষেত্রফলটা হবে কত? টোটাল বাইরের দিকের ক্ষেত্রফল কত হবে? বাইরে ভেতরে 2 পাই r1h প্লাস r2h, কমন চলে গেল 2 পাই h, 2 পাই r1 প্লাস r2 ইন্টু h। এটা হয়ে গেল মোট বক্রতলের ক্ষেত্রফল। এবার ধরো ভূমির ক্ষেত্রফল। এবার ভূমি কতটা পাচ্ছি? টোটাল ভূমিটা তো পাচ্ছি না। এই টোটালটা অনেকটা সিডি দেখেছো, সিডির মতো হচ্ছে, মাঝখানটা ফাঁকা আর সাইডটা আছে। তাহলে সেখান থেকে টোটাল ক্ষেত্রফলটা হলো পাই r2², আর ভেতরের অংশটুকু কত? পাই r1² ভূমির ক্ষেত্রফল হিসেবে। তাহলে এই অংশটুকু তো এই অংশটুকু কি যাচ্ছে? এই অংশটুকু ফাঁপা যাচ্ছে। তাহলে এই অংশটুকু এই বাইরের টোটাল অংশ থেকে বাদ দিতে হবে। সেই হিসাবে তখন ভূমির ক্ষেত্রফল হয়ে দাঁড়ায় পাই r2² মাইনাস পাই r1²। পাই কমন গেলে কত দাঁড়ায়? পাই r2² ইন্টু মাইনাস r1²। এবার এগুলো হলো সব ক্ষেত্রফল। তাহলে এখন যদি তোমাদেরকে টোটাল ক্ষেত্রফলটা বের করতে হয়, ঠিক আছে, যদি রং করবো টোটাল মোটা জিনিসটা, অর্থাৎ এই বাইরের অংশ রং করব, ভেতরের অংশ রং করব, এই অংশটুকু যেটা আছে এই অংশটুকু আমরা রং করব, তাহলে টোটাল ক্ষেত্রফল কি দাঁড়ায়? তখন মোট ক্ষেত্রফল দাঁড়ায়, মোট ক্ষেত্রফল তখন আমরা হিসাব করে বলতে পারি এই হলো মোট বক্রতলের ক্ষেত্রফল প্লাস এই হলো ভূমির ক্ষেত্রফল। তাহলে হিসাবটা কি দাঁড়ায়? 2 পাই r1 প্লাস r2
ইন্টু এইচ প্লাস পাই R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার। এবার ইচ্ছে করলে আমি অনেক কিছু কমন নিয়ে নিতে পারি এখানে। দেখে নাও, যদি এখানে R2 স্কোয়ার R1 স্কোয়ারকে আমি ভেঙে দেই, তাহলে R2 স্কোয়ার R2 প্লাস R1 ইন্টু R2 মাইনাস R1, তাহলে সেই হিসাবে 2 পাই কমন যায় না, পাই কমন যায়, R1 প্লাস R2 কমন যায়, কমন যাওয়ার পর এখানে পড়ে থাকে কত, 2H প্লাস R2 মাইনাস R1। এটা হয়ে গেল গিয়ে সমগ্র তল, টোটাল তলের ক্ষেত্রফল এটা। অর্থাৎ যদি রং করতে হয় মোট এত ক্ষেত্রফলের জন্য রং করতে হবে। এবার আমাকে বের করতে হবে ফাঁপা অংশের আয়তন। ফাঁপা অংশের আয়তন মানে ভেতরের অংশটুকু, ধরে নাও এটা ভর্তি আছে, এবার নিচটা বন্ধ, এবার উপর দিয়ে আমি জল ঢাললাম, কতখানি জল ঢুকবে ভেতরে, ঠিক এই যতখানি ফাঁপা আছে অতখানি জল ধরবে। সেটা কতখানি, এই একটা চোঙ হিসাবে ভাবতে পারি, তাহলে সেটা হলো ফাঁপা অংশের আয়তন। সেটা হচ্ছে পাই R1 স্কোয়ার ইন্টু এইচ। এবার যদি পুরো অংশের আয়তন, ধরে নাও কিচ্ছু নেই, তাহলে পুরো অংশটার আয়তন কতখানি হতো, পুরো অংশটার আয়তন কিন্তু হতো পাই R2 স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে, এবার যদি বের করতে হয় যে এটা যদি একটা জিনিস দিয়ে তৈরি, একটা লোহা দিয়ে তৈরি, তাহলে এখানে ঠিক কতখানি লোহা লেগেছে। তাহলে আমি মনে মনে ভাবি টোটালটা দিয়ে প্রথমে এই R2 ব্যাসার্ধের একটা লোহা লম্ববৃত্তাকার চোঙ, এর মধ্যে থেকে R1 ব্যাসার্ধের একটা লম্ববৃত্তাকার চোঙ ভেতর থেকে বের করে নিয়ে চলে এলাম। তাহলে কি হলো, টোটাল লাগতো হলো পাই R2 স্কোয়ার ইন্টু এইচ, এই পরিমাণ লোহা লাগতো। ফাঁপা হওয়াতে লাগলো না কতখানি, পাই R1 স্কোয়ার, এইচ পরিমাণ লাগলো না, তাহলে এই অংশটা বাদ চলে গেল। তাহলে কত হলো, পাই R1 স্কোয়ার ইন্টু এইচ। তুমি যদি কমন নিয়ে করো তাহলে কি দাঁড়ায়, তুমি পাই এইচ কমন নিয়ে নাও, তাহলে R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার ইন্টু এইচ। এই হলো লম্ববৃত্তাকার চোঙের যত রকমের সূত্র ক্লাস 10-এ আসতে পারে